তাহলে আমরা গত সপ্তাহে পড়েছিলাম সাক্ষ্য আইনের কত থেকে কত ধারা? 56 থেকে 58 জুডিশিয়াল নোটিশ। না, জুডিশিয়াল নোটিশ আমরা পড়বো আজকে। তৃতীয় অধ্যায় প্রমাণের বিষয়। সাক্ষ্য আইনের মূল বিষয়টা কি? সাক্ষ্য আইনটা খুব সুন্দর একটা বিষয়। সেইখানে বুঝে বুঝে পড়লে সম্পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। এখন সেই বুঝে বুঝে পড়ার মাহাত্ম্যটা হইল এমসিকিউর জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে আমাদের এই জিনিসটা বলতে তৃতীয় অধ্যায় প্রমাণ প্রসঙ্গে আমরা কি বিষয়ে প্রমাণ করা প্রয়োজন আর কি বিষয়ে প্রমাণ করা প্রয়োজন নাই। কিছু কিছু বিষয় আছে আদালতে সেগুলো প্রমাণ করতে হয় না, আদালত ধরে নেয়। আদালত যে ধরে নেওয়া, ধরে এই ধরে নেওয়াটার নাম হচ্ছে জুডিশিয়াল নোটিশ। নোটিশ। মানে আদালত ধরেই নেন কতগুলো বিষয় থাকে। যেমন আকাশে যদি বৃষ্টি থাকে তাহলে মেঘ জমে না হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এটা সকলেই বুঝে। এটা প্রাকৃতিক বিষয়। এই ধরনের প্রাকৃতিক বিষয় সম্পর্কে সাক্ষ্য আইনে 56 থেকে 58 ধারা, এটাকে বলা হচ্ছে জুডিশিয়াল নোটিশ। এই যেটি সকলে জানে, সেটি অবশ্যই আদালতও জানে, সেই বিষয়ে পক্ষগণকে প্রমাণ করতে হবে না। এই সংক্রান্ত ধারা কত? 56 ধারা। ধারা। এই কথাটা কি বললাম বলো তো আবার? দাঁড়াও। বলো কি বলেছি, বলতে পারবা? হ্যাঁ, 1872 সালে সাক্ষ্য আইন কত সালের আইন? 1872 সালের 1 নং আইন। প্রথম প্রকাশকাল কত? 15ই মার্চ 1872। মোট ধারা কয়টি? 167টি। মোট অধ্যায় কয়টি? 11টি। কার্যকাল 1872 সালের 1 সেপ্টেম্বর। এটা কি ধরনের আইন? পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। সাক্ষ্য আইনকে ভাগ করা হয়েছে কয়টি খণ্ডে? 3টি খণ্ডে। কয়টি বিষয়ে? 11টি বিষয়ে। 11টি বিষয়ে। তাইলে প্রথম খণ্ডে কি বলা হয়েছে? প্রথম খণ্ড বলেছে কি প্রমাণ করতে হবে। দ্বিতীয় খণ্ডে বলা হয়েছে কিভাবে প্রমাণ করতে হবে। তৃতীয় খণ্ডে কি বলা হয়েছে? কোন পদ্ধতিতে প্রমাণ করতে হবে। তাহলে সাক্ষ্য আইনে প্রবেশ করার আগে আমরা বুঝবো সাক্ষ্য দিয়া কি করতে হয়? মামলা প্রমাণ করতে হয়। তাহলে কি প্রমাণ করতে হবে এটা প্রথম খণ্ডে বলা হয়েছে, এবং প্রমাণ করতে হবে দুটি বিষয়, প্রাসঙ্গিক বিষয় আর প্রাসঙ্গিক ঘটনা। প্রাসঙ্গিক আলোচনা, প্রাসঙ্গিক ঘটনা প্রমাণ করতে হয়। কিভাবে প্রমাণ করতে হবে? বলছে যেই সব ঘটনা সাক্ষ্য দ্বারা প্রমাণ করার প্রয়োজন নেই, সেটা আদালত ধরে নিবেন, সেটাকে বলে জুডিশিয়াল নোটিশ। আর কিভাবে প্রমাণ করা যায়? মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ করা যায়। আর কি করা যায়? মৌখিক সাক্ষ্যকে দালিলিক সাক্ষ্য দ্বারা বর্জন করা যায়। এই যে বলছে কিভাবে প্রমাণ করতে হবে, 3ভাবেই প্রমাণ করা যায়। একটা হচ্ছে মৌখিক সাক্ষ্য, আর একটা হচ্ছে দালিলিক সাক্ষ্য, অরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স। অরাল এভিডেন্সকে কিভাবে বর্জন করা যায়? ডকুমেন্টারি সাক্ষ্য দ্বারা বর্জন করা যায়। তাহলে কিভাবে প্রমাণ করতে হবে? এই 3ভাবেই আমরা প্রমাণ করতে পারি। এরপরে বলছে কোন পদ্ধতিতে করব। কোন পদ্ধতিতে যখন যাব তখন হবে বার্ডেন অফ প্রুফ, প্রমাণের দায়িত্ব বা প্রমাণের ভার। এরপরে আসবে প্রমাণে বাধা কোথায়, এটাকে বলে এস্টেপেল। এরপরে আসবে সাক্ষী, যে সাক্ষী দিবে, সাক্ষীর যোগ্যতা এবং বাধ্যবাধকতা। এরপরে আসবে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ।
এরপরে আসবে আদালত কোন কোন ক্ষেত্রে প্রশ্ন করতে পারবেন বা পারেন। সাক্ষ্য আইন একটি বিধিবদ্ধ আইন। সাক্ষ্য আইন একটি পদ্ধতিগত আইন। সাক্ষ্য আইন দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে প্রযোজ্য। প্রযোজ্য। তবে সাক্ষ্য আইন 5টি ক্ষেত্রে প্রযোজ্য নয়। সাক্ষ্য আইন ফৌজদারি দেওয়ানি উভয় মামলায় প্রযোজ্য হইলে কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য নয়? নৌবাহিনী আইন, সেনাবাহিনী আইন, বিমান বাহিনী আইন। সাক্ষ্য আইন সকল বিচারিক কার্যক্রম কোর্ট মার্শাল অর্থাৎ 1911 সালের সামরিক আইন আদালতের ক্ষেত্রে প্রযোজ্য, তবে 5টি ক্ষেত্রে প্রযোজ্য নয়। 1952 সালের সেনাবাহিনী আইন, 1953 সালের বিমান বাহিনী আইন, 1952 সালের বিমান বাহিনী আইন, 61 1961 সালের সালের নৌ শৃঙ্খলা নৌবাহিনী। আইন। জি এটা স্যার। হচ্ছে হলফনামার ক্ষেত্রে প্রযোজ্য নয়। হলফনামা অ্যাফিডেভিট হলফনামা এবং ওই যে সালিশ। এবং প্রশাসন 2001 সালের সালিশ কার্যক্রম কিংবা সকল প্রশাসনিক ট্রাইব্যুনালে সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। এটা কি? এটা হলো ফৌজদারি কার্যবিধি, ক্রিমিনাল ল। আমরা ফৌজদারি কার্যবিধি পড়ি নাই, আমরা পড়তেছি সাক্ষ্য আইন। হ্যাঁ মনে ওই রাখবেন। স্যার আমার সামনে বই যে পণ্ডিতে বানান করে করে পড়তেছে আর আমার জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, এই পণ্ডিতের নাম কি? রিমা। ওই স্যারকে সালাম দাও। ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি। তোমার ছেলে। হ্যাঁ হ্যাঁ। স্যার ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম। ভালো আছে? হ্যাঁ, ভালো আছি। তুমি পড়াশোনা শিখো, তুমি পড়া শুনো, তুমি পড়া বুঝতে পারো। হ্যাঁ কথা বলে আমার পড়া ডিস্টার্ব হবে। আচ্ছা, জি স্যার। তাহলে সাক্ষ্য আইন কি হইল? প্রযোজ্য নয় কয়টি ক্ষেত্রে? 5টি ক্ষেত্রে ক্ষেত্রে। প্রযোজ্য নয়। 5টি ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য নয়, 5টি ক্ষেত্রে একটি ক্ষেত্রে। সাক্ষ্য আইন। আচ্ছা, দেওয়ানিতে সাক্ষ্য আইন কি নির্ধারণ হয়? দেওয়ানিতে সাক্ষীর সাক্ষ্য দ্বারা অধিকার নির্ধারণ হয়। আমরা যে বললাম সাক্ষ্য আইন দেওয়ানি ফৌজদারি উভয় ক্ষেত্রে প্রযোজ্য, সেই কথার জি স্যার। পরের পরের কথা হলো দেওয়ানি কার্যবিধিতে বা দেওয়ানিতে সাক্ষীর সাক্ষ্য দ্বারা কি নির্ধারিত হয়? অধিকার নির্ধারিত হয়। অধিকার নির্ধারিত হয়। হুম। আর ফৌজদারিতে সাক্ষীর সাক্ষ্য দ্বারা দায় নির্ধারিত হয়। দায় নির্ধারিত হয়। রেসপন্সিবিলিটি। একটা হইলো রাইট আর একটা হচ্ছে দায় আর একটা হলো অধিকার। রেসপন্সিবিলিটি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এইটুকু প্রাথমিক একটু বিষয় আবার একটু রিমাইন্ড করে দিয়েছিলাম। এখন আমরা পড়বো কত ধারা? 56 ধারা। 56 ধারা। 56 ধারাকে এক কথায় কি বলে? জুডিশিয়াল নোটিশ। জুডিশিয়াল নোটিশ। জুডিশিয়াল নোটিশ মানে কি? যেই সকল বিষয় এই বিচারকের সকল বিষয় দৃষ্টিগোচরে নিতে হবে বা নিবার যোগ্য সেগুলো প্রমাণ করার জুডিশিয়াল প্রয়োজন নেই। আমরা সাক্ষ্য আইন আবশ্যক। দ্বারা প্রমাণ করব। প্রমাণ, কিন্তু কিছু বিষয় আছে আদালতের সামনে প্রমাণ করার প্রমাণ প্রয়োজন করতে নেই। পারবেন না। সেটা আদালত জানে। সাধারণত প্রত্যেকটি বিষয় প্রমাণ করতে হয় মৌখিক বা দালিলিক সাক্ষ্য দ্বারা, তাই না? দ্বারা। জি স্যার। ওরাল জি এভিডেন্স স্যার। এন্ড ডকুমেন্টারি এভিডেন্স দ্বারা কি করতে হয়? প্রমাণ করতে হয় প্রমাণ প্রত্যেকটি করতে বিষয়। হয়। কিন্তু ব্যতিক্রম রয়েছে 3টি। এই যে ওরাল এভিডেন্স এন্ড ডকুমেন্টারি এভিডেন্স দ্বারা প্রমাণ করতে হয়, এর ব্যতিক্রম কয়টি? 3টি। কি ঠিক কি? ঠিক। বিচারকের দৃষ্টিগোচরে বিষয়সমূহ বিচারকের। প্রমাণ করতে হয় না। স্বীকৃত জি স্যার। বিষয়সমূহ প্রমাণ করতে হয় না। আদালতের অনুমানের বিষয়সমূহ কি করতে হয় না? প্রমাণ করতে হয় না। প্রমাণ করতে হয়। তাহলে আমরা দেখলাম কি দেখলাম? যে সবকিছুই মৌখিক এবং দালিলিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হয়, কিন্তু এর ব্যতিক্রম রয়েছে কয়টি? 3টি। 3টি। এই 3টির ব্যাখ্যা আমরা এই 56 ধারা থেকে পাইতে পারি। কি পাইলাম? যে বিচারকের দৃষ্টিগোচরে বিষয়সমূহ প্রমাণ করার প্রয়োজন নাই। স্বীকৃত বিষয়সমূহ, যেটা স্বীকৃত সেটা প্রমাণ করার প্রয়োজন নাই। আদালতের অনুমানের বিষয়সমূহ যেটা আদালত অনুমান করতে পারেন সেটা প্রমাণ করার প্রয়োজন নাই।
তাহলে আদালতের সামনে কয়টি বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই? ৩টি বিষয়। এটা ৫৬ ধারার মূল বক্তব্য। ৫৭ ধারায় বলছে যেই সকল বিষয়ে আদালতকে বিচারক হিসেবে অবশ্যই দৃষ্টিগোচরে নিতে হবে। আদালতকে কি করতে হবে? বিচারক হিসাবে অবশ্যই অবশ্যই নিতে হবে। দৃষ্টিগোচরে নিতে হবে। পূর্বে ছিল ১৩টি, বর্তমানে রয়েছে ১১টি। এই ১১টি বিষয় আদালতে প্রমাণ করার প্রয়োজন নাই। এই ১১টা বিষয় কি করতে হবে? ৫৭ ধারায় বলছে আদালত থেকে বিচারক হিসেবে অবশ্যই দৃষ্টিগোচরে নিবে। এটা প্রমাণের অপেক্ষা রাখবে না। আদালত জানেন, আদালত জানবেন, আদালত জেনেছেন, এটা ধরে নিতে হবে। কয়টি বিষয়? ১১টি বিষয়। এটা একটা এমসিকিউ আসবে। যে যেইসব বিষয়ে আদালতকে বিচারক হিসেবে অবশ্যই দৃষ্টিগোচরে নিতে হবে, কয়টি বিষয়? ১২, ১৩, ১৪, ১১। তো সঠিক উত্তর কয়টি হবে? ১১টি বিষয়। ১১টি। এই ১১টি বিষয় তোমাদের বইয়ে আছে। তারপরেও আমি এক বাক্যে একটু বলি। যেমন বাংলাদেশের সকল আইনসমূহ, আইনসমূহ বাংলাদেশের সকল আইন কি বিচারক জানেন। সামরিক বাহিনীর জন্য প্রণীত যুদ্ধবিধি, এটা বিচারক সমূহ হিসাবে তিনি জানেন। জান আইনসভার কার্যপদ্ধতি, বাংলাদেশের ভূখণ্ড সমূহ, বাংলাদেশের সীমানা তীরের ধারণা সীমানা রয়েছে। স্থলপথ, সমুদ্রপথের বিধানাবলী, বাংলাদেশের সকল আদালত সমূহের সিলমোহর, এটা সম্পর্কে আদালত অবশ্যই জানেন। আদালতের জানেন। কর্মচারী কেরানীগণের তালিকা, আদালতের কতজন কর্মচারী রয়েছে, কতজন কেরানি রয়েছে, এটা অবশ্যই বিচারক জানেন। জান সরকারি পদে যোগদানের বিষয়ে সরকারি গেজেট সম্পর্কে আদালত জানেন। পৃথিবীর ভৌগোলিক বিভাগ সমূহ সম্পর্কে আদালত জানেন। জানেন। এখতিয়ার সম্পন্ন আদালতের সিলমোহর ও নোটারি পাবলিক সম্পর্কে আদালত জানেন। তাহলে আমরা এখানে দেখলাম ৫৬ এবং ৫৭-তে জুডিশিয়াল নোটিশে বলছে আদালত যা জানেন তা প্রমাণ করার প্রয়োজন নাই, একটা বিষয়। আর ৫৭-তে বলছে ১১টি বিষয় আদালতকে অবশ্যই দৃষ্টিগোচরে দিতে হবে, অর্থাৎ আদালত সেটা জানেন। জান এর পরের প্রশ্নই বলছে ৫৮-তে স্বীকৃত বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই। স্বীকৃত বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই। অর্থাৎ এক পক্ষের দাবিকৃত বিষয় অন্য পক্ষ স্বীকার করিলে সে বিষয় প্রমাণের প্রয়োজন নাই। নাই। অর্থাৎ বাদী মামলা করেছে, বিবাদী স্বীকার করেছে, এখানে আর কিছু প্রমাণের প্রয়োজন রয়েছে কি? ৫৮ ধারা, সেখানে স্বীকৃত বিষয় সম্পর্কে প্রমাণের প্রয়োজন প্রমাণ নাই। তাহলে এখন প্রশ্ন হইল কোন কোন বিষয় প্রমাণ করতে হয় না? আমরা বললাম ৫৮ ধারায় বললাম স্বীকৃত বিষয়ে প্রমাণ করার প্রয়োজন নাই। যেই সমস্ত বিষয় সম্পর্কে পক্ষগণ স্বীকৃত তা প্রমাণের প্রয়োজন নাই। তাহলে কোন কোন বিষয়ে প্রমাণ করতে হয় না? কয়টি? ৩টি। প্রমাণ করতে হয় না কয়টি বিষয়? ৩টি বিষয়। কি কি? বিষয় মামলার শুনানির সময় পক্ষগণ স্বীকার করতে সম্মত বিষয়সমূহ, অর্থাৎ উভয় পক্ষ যেই বিষয় স্বীকার করে সেটা প্রমাণ করার করে প্রয়োজন নাই। এটা হলো শুনানির সময়, হিয়ারিং এর সময় পক্ষগণ স্বীকার করতে সম্মত। আর শুনানির পূর্বে পক্ষগণ লিখিতভাবে স্বীকার করতে সম্মত বিষয়সমূহ, একটা হচ্ছে হিয়ারিং এর সময়, আর একটা হচ্ছে বিফোর হিয়ারিং, আফটার হিয়ারিং। শুনানির পূর্বে লিখিতভাবে যে বিষয়গুলো তারা স্বীকার করে সেটা প্রমাণ করার প্রয়োজন নাই। ৩ নাম্বার হচ্ছে আরজি জবাবের বিধিমতে স্বীকৃতি বলে গণ্য হইবার উপযোগী বিষয়সমূহ, অর্থাৎ আরজি জবাবের মধ্যে যেটা স্বীকার করেছে সেইটা প্রমাণ করার প্রয়োজন নাই। তাহলে কোন কোন বিষয়ে প্রমাণ করার প্রয়োজন নাই? আদালতের জুডিশিয়াল নোটিশ প্রমাণ করার প্রয়োজন নাই। আদালতের দৃষ্টিগোচরে যেগুলো রয়েছে সেগুলো প্রমাণ করার প্রয়োজন নাই।
3 নম্বর নাই 58 স্বীকৃত ধারায় বলেছে বিষয় স্বীকৃত বিষয় প্রমাণ স্বীকৃত করার বিষয় প্রয়োজন প্রমাণ করার নাই। প্রয়োজন নাই। তাহলে 56, 57, 58 ধারার বক্তব্য এইভাবে আমাদের বুঝতে হবে যে কোন বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই, জুডিশিয়াল নোটিশ প্রমাণ করার প্রয়োজন নাই। এটার জুডিশিয়াল নোটিশ মানে কি? জুডিশিয়াল নোটিশের এক কথায় উত্তর কি হবে? যেটি সকলে জানে, সেটি অবশ্যই আদালত জানে। যেটি সকলে জানে, সেটি অবশ্যই আদালত জানে। সেই বিষয়ে পক্ষগণকে প্রমাণ করতে হবে না। এটাকে কি বলে? জুডিশিয়াল নোটিশ। জুডিশিয়াল নোটিশ। এরপরে বলছে অবশ্যই বিচারক হিসাবে দৃষ্টিগোচর রাখবেন কয়টি বিষয়? 11টি বিষয়। এই 11টি বিষয়ও আদালতে প্রমাণ করার প্রয়োজন নাই। ৩ নম্বরে কি? স্বীকৃত বিষয়। উভয় পক্ষ যেই বিষয়ে স্বীকার করে সেই বিষয়ে প্রমাণ করার প্রয়োজন নাই। তাহলে ৫৬, ৫৭, ৫৮ দ্বারা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। এই এরই এরই ধারাবাহিকতায় এরই ধারাবাহিকতায় এরই ধারাবাহিক আমরা দেখতেছি এরই ধারাবাহিকতায় আমরা এতক্ষণ দেখলাম কোন বিষয় প্রমাণ করার প্রয়োজন নাই। আরো একটা বিষয় আমরা জেনেছি যে সাক্ষ্য আইনে কোনো বিষয়ে প্রমাণ করার জন্য কয়েক মৌখিক এবং দালিলিক সাক্ষ্য প্রয়োজন। এখন আমরা পড়বো মৌখিক সাক্ষ্য কি? এটার ধারা হচ্ছে ৫৯ এবং ৬০ ধারা। এরপরে আমরা পড়বো দালিলিক সাক্ষ্য কি? ৬১ থেকে ৭৮ ধারা। আমি তোমাদের পড়ার ক্রমটা বোঝানোর জন্য বলছি যে কোন বিষয়ে প্রমাণ করার প্রয়োজন নাই এই সংক্রান্ত ধারা কত? ৫৬, ৫৭, ৫৮। ৫৭, ৫৮। এবং আমরা এক কথায় বুঝবো কোন বিষয়ে প্রমাণ করার প্রয়োজন নাই। এর উত্তর হবে তিনটা ওয়ার্ডে। জুডিশিয়াল জি নোটিশ স্যার। একটা, তারপর আরেকটা হচ্ছে হচ্ছে বিচারক হিসাবে যেগুলো বিচারক দৃষ্টিগোচরে হিসেবে নেবেন দৃষ্টিগোচরে নেবেন সেটি আর হচ্ছে স্বীকৃত বিষয়। স্বীকৃত বিষয়। তাহলে মাথার মধ্যে ঢুকতে থাকবে যে কোন বিষয়ে প্রমাণ করার প্রয়োজন নাই। এই তিনটা বিষয়ে প্রমাণ করার প্রয়োজন নাই। ধারা কত? ৫৬, ৫৭, ৫৮। এরপরে মাথার মধ্যে প্রবেশ করতে হবে যে কোনো বিষয়ে প্রমাণ করার জন্য ২ ধরনের সাক্ষ্য প্রয়োজন, ওরাল এভিডেন্স আর ডকুমেন্টারি এভিডেন্স। এখন আমরা পড়বো সাক্ষ্য আইনের কোথায় রয়েছে ওরাল এভিডেন্স সম্পর্কিত বিধান, সেটা আমরা বলছি। আমি একটা ফোন ধরে নেই কেমন? এখন আমি হ্যাঁ একটু ভাইজান। অনলাইনে একটা ক্লাস করাচ্ছি আর কি। আবেদ ভাই। আচ্ছা শোনো, জি। হ্যাঁ আমি শুধু জানতে চাচ্ছি যে পূরক এসছে। আমি আসার কথা, আমি জানি না। আজকে আমি ফোন দেই নাই, কালকে ফোন দিব। না, ওর কাছ থেকে একটু আমার প্রেসক্রিপশনটা আপডেট করতে হবে। না, এটা আপনি একটা ফোন দিয়ে দেন আবেদ ভাই, আমি কালকে সকালে ফোন দিব। আমি একটা ওই বার কাউন্সিলের একটা একটা ক্লাস করাচ্ছি এখন। জাস্ট হ্যাঁ 10টার সরি, সময় আমি শুরু করেছি। কোনটা কোনটা? মানে বার কাউন্সিলের একটা ইভেন্টস এর আমি ক্লাস করাচ্ছি আবেদ ভাই। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, হ্যাঁ ঠিক না আছে। সেটা না, আমি 10টায় শুরুই করেছি। এটা শেষ করে যদি আপনি জেগে থাকেন আমি ফোন দিব আপনাকে। আচ্ছা, ঠিক আছে? কতক্ষণ লাগবে তোমার এটা? ধরেন আরো 20-25 মিনিট। ও আচ্ছা, হ্যাঁ জেগে থাকবো। ওকে, ওকে। সূর্য, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। শোনা যাচ্ছে? ওই একটা ফোন এসেছিল, আমাকে কথা বলতে হলো। তাহলে আমরা পড়াটা বোঝার জন্য আমরা কোন বিষয়ে প্রমাণ করার প্রয়োজন নেই এই সম্পর্কিত ধারা আমরা পেয়ে গেলাম ৫৬, ৫৭, ৫৮ এবং এক কথায় উত্তরও পেয়ে গেলাম। পরে আমরা বিষয়বস্তু পড়ে অনেক প্রশ্ন তৈরি হবে। জুডিশিয়াল নোটিশ প্রমাণ করার প্রয়োজন নাই। বিচারকের দৃষ্টিগোচরের জন্য 11টি পয়েন্ট রয়েছে, সেটি কি করার প্রয়োজন নাই? প্রমাণ করার প্রয়োজন নাই। আর আরেকটা বিষয় পেয়ে গেলাম আমরা, স্বীকৃত বিষয়ে প্রমাণ করার প্রয়োজন
নাই। এরপরে আমরা পাইলাম মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য ইংরেজি হচ্ছে অরাল এভিডেন্স, আর দালিলিক সাক্ষ্য ইংরেজি হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। এখন মৌখিক সাক্ষ্য সম্পর্কিত সাক্ষ্য আইনের বিধান হচ্ছে 59 থেকে 60 ধারা। এখন প্রশ্ন হইল মৌখিক সাক্ষ্য কাকে বলে? বলতো মৌখিক সাক্ষ্য কাকে বলে? কে বলতে পারো? বলতে পারবা? দলিলের বিষয়বস্তু ছাড়া অন্য সকল বিষয়ে মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। তাহলে আমরা প্রথমেই শিখলাম দলিলের বিষয়বস্তু ছাড়া অন্য সকল কিছু কি দিয়ে প্রমাণ করা যায়? মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। এখন প্রশ্ন হইল সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্য কাকে বলে? এই যে আমি মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্য বললাম, সাক্ষ্য কাকে বলে? বিচারাধীন কোনো ঘটনা সম্পর্কে প্রমাণ বা অপ্রমাণের উদ্দেশ্যে উপস্থাপিত কোনো বক্তব্য বা বস্তুকে সাক্ষ্য বলে। এটা লিখে রাখতে পারো। সাক্ষ্য কাকে বলে? সাক্ষী নাই, সাক্ষ্য। বিচারাধীন কোনো ঘটনা বিচারাধীন কোনো ঘটনা সম্পর্কে প্রমাণ বা অপ্রমাণের উদ্দেশ্যে প্রুভড অর ডিসপ্রুভড ইংরেজিতে বললে, বিচারাধীন কোনো ঘটনা সম্পর্কে প্রমাণ বা অপ্রমাণের উদ্দেশ্যে উপস্থাপিত কোনো বক্তব্য বা বস্তুকেই সাক্ষ্য বলা হয়। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করে তাকে বলা হয় সাক্ষী। সাক্ষী। সাক্ষ্য দ্বারা যে ঘটনা প্রতিষ্ঠিত হয় তাকে বলে প্রমাণিত। এগুলো হলো বেসিক জিনিস, যে সাক্ষ্য কি, সাক্ষী কি, সাক্ষী দ্বারা কি হয়। এই যে আমি প্রথমে বললাম বিচারাধীন কোনো ঘটনা সম্পর্কে উপস্থাপিত কোনো বক্তব্য বা বস্তুকে সাক্ষ্য বলে। যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করে তাকে বলে সাক্ষী। সাক্ষ্য দ্বারা যে ঘটনা প্রতিষ্ঠিত হয় তাকে বলে প্রমাণিত। এর সাক্ষ্য মূলত কয় প্রকার? 2 প্রকার: মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য। এখন মৌখিক সাক্ষ্য কি? এখন আসবে মৌখিক সাক্ষ্য কি? এটার উত্তর হবে আদালতের অনুমতি প্রাপ্ত ব্যক্তি বিরোধীয় বিষয়ে যে মৌখিক বক্তব্য প্রদান করেন তাকে বলে মৌখিক সাক্ষ্য। তাহলে আদালত, এখন প্রশ্ন হইল মৌখিক সাক্ষ্য কি? আদালতের অনুমতি প্রাপ্ত ব্যক্তি বিরোধীয় বিষয়ে যে মৌখিক বক্তব্য প্রদান করেন তাকে বলে মৌখিক সাক্ষ্য। এখন বলতে পারবা মৌখিক সাক্ষ্য কাকে বলে? বলো। আদালতের অনুমতি প্রাপ্ত ব্যক্তি বিরোধীয় বিষয়ে যে মৌখিক বক্তব্য প্রদান করেন। কি বিষয়ে? বিরোধীয় বিষয়ে। হ্যাঁ, এবং কিভাবে করবে? আদালতের অনুমতি নিয়ে। এর জন্য প্রথমে বলা হয়েছে আদালতের অনুমতি প্রাপ্ত ব্যক্তি, অর্থাৎ আদালত যাকে অনুমতি দেয় বিরোধীয় বিষয়ে। কি বিষয়ে সে কথা বলবে? বিরোধীয় বিষয়ে। কেমন ভাবে কথা বলবে? মৌখিক ভাবে কথা বলবে, বক্তব্য দিবে, তাকে কি বলে? মৌখিক সাক্ষ্য। এখন মৌখিক সাক্ষ্য কাকে বলে বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে মৌখিক সাক্ষ্য আমরা প্রথমে পাইলাম সাক্ষ্য কয় প্রকার? বলো। 2 প্রকার। কি কি? মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য। এখন বলতে হবে মৌখিক সাক্ষ্য কয় প্রকার? মৌখিক সাক্ষ্য কয় প্রকার? মৌখিক সাক্ষ্য 2 প্রকার। 2 প্রকার: প্রত্যক্ষ সাক্ষ্য, আরেকটা হচ্ছে পরোক্ষ সাক্ষ্য। পরোক্ষ সাক্ষ্য। হ্যাঁ, একটা হচ্ছে প্রত্যক্ষ সাক্ষ্য, আরেকটা হচ্ছে পরোক্ষ সাক্ষ্য। হ্যাঁ, বলো। এখন তো সাক্ষ্য 3 প্রকার হবে। হুম? এখন কেন? তো যে সাক্ষ্য মৌখিক, দালিলিক আর হচ্ছে যে ফরেনসিক।
হ্যাঁ, ফরেনসিক তো ডকুমেন্টারি সাক্ষ্য। তোমাদের না মানে এটা তো আলাদা আছে, এই জন্য বলতেছি আর কি। এখন ওই যে অ্যামেন্ডমেন্ট 2022-এর ওটাতে হ্যাঁ, আছে তো, যে এটা সাক্ষ্য তো কয় প্রকার, সাক্ষ্য 3 প্রকার। এটা এভাবে লিখে দিছে অ্যামেন্ডমেন্টে 3 প্রকার। হ্যাঁ স্যার, হ্যাঁ, জি জি। ফরেনসিক তো আগেও ছিল। ফরেনসিকটা তো আর আগে ছিল না তো তা না। ফরেনসিক বা ওই যে শারীরিক সাক্ষ্য এইভাবে আর কি লেখাটা। সেটা অ্যামেন্ডমেন্টটা আমার দেখতে হবে। ওইটা দেখে নেই। হুম, 3 ধারায়, 3 ধারায় যে ইয়ে লিখছে ওখানে আছে, আচ্ছা, ঠিক আপনি আছে। দেখে নিয়ে নেন। আচ্ছা, তাহলে আমাদের বোঝার জন্য মৌখিক সাক্ষ্য, প্রথমে সাক্ষ্য 2 ধরনের। হুম, মৌখিক তে সাক্ষ্য, মৌখিক দালিলিক আর সাক্ষ্য। হচ্ছে ইয়ে এবং দালিলিক, মৌখিক সাক্ষ্য তুমি বলতেছো 2 3 প্রকার। প্রকার। হ্যাঁ, আমরা জি এখানে স্যার, আছে 2 প্রত্যক্ষ এবং প্রকার, তুমি পরোক্ষ। বলছো 3 প্রকার। ঠিক আছে? জি স্যার। ওইটা আমরা দেখে নিব। তো এখন মৌখিক সাক্ষ্য কাকে বলে? সরি, প্রত্যক্ষ সাক্ষ্য কাকে বলে? আর পরোক্ষ সাক্ষ্য কাকে বলে? সরাসরি জি স্যার। দেখে শুনে ইন্দ্রিয় দ্বারা সেই অনুভব করে সময় যে সাক্ষ্য প্রদান করা হয় তাকে বলে প্রত্যক্ষ যে সাক্ষ্য। প্রত্যক্ষ সাক্ষ্য বলে। আচ্ছা, অপর কোনো ব্যক্তির নিকট শুনে যে সাক্ষ্য প্রদান করা হয় তাকে বলে পরোক্ষ সাক্ষ্য বা এই পরোক্ষ জনশ্রুত সাক্ষ্য সাক্ষ্য। বা হিয়ারসে জি এভিডেন্স। স্যার, হিয়ারসে হেয়ারস এভিডেন্স। এভিডেন্স, শোনা সাক্ষ্য, যেটা ওনার নিকট শোনা সাক্ষ্য। এখন প্রশ্ন হইল, পরোক্ষ সাক্ষ্য সাক্ষ্য আইনের কোথায় গ্রহণযোগ্য? এটা উত্তর কি হবে? ওই এই যে যে 32 32 এবং 32 33 ধারা আমরা পড়ে এসেছি। ধারায় 32 ধারা কি? ডাইং ডিক্লারেশন, মানে নিখোঁজ ব্যক্তি আর মৃত ডিক্লারেশন। ব্যক্তি। আর জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে জনশ্রুত সাক্ষ্য বা ইয়ারসে এভিডেন্স, সাক্ষ্য আইনের 32 এবং 33 ধারা ব্যতীত অন্য কোথাও জি স্যার। পরোক্ষ সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এটা লিখে রাখতে পারো যে জনশ্রুত সাক্ষ্য সাক্ষ্য আইনের 32 এবং 33 ধারা ব্যতীত অন্য কোথাও গ্রহণযোগ্য নহে। এটা গ্রহণযোগ্য। নহে, অর্থাৎ ইয়ারসে এভিডেন্স বলো আর ইনডাইরেক্ট এভিডেন্স বলো, এই ইংরেজিতে বললে এই হুম, দুইটা হবে। অর্থাৎ 32 এবং জি 33 স্যার। দ্বারা ব্যতীত এই ইয়ারসে এভিডেন্স আর কোথাও গ্রহণযোগ্য হয় না। তাহলে আমরা এই যে 58 ধারায় পড়লাম মৌখিক সাক্ষ্য দ্বারার ঘটনা প্রমাণ করা। 58 ধারা মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ। মৌখিক সাক্ষ্য দ্বারা কি কি বিষয়ে প্রমাণ করা যায়? উত্তর কি হবে বলতো? স্যার বুঝি নাই। মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা, কোন কোন ঘটনা প্রমাণ করা যায়? উত্তর কি হবে? মৌখিক সাক্ষ্য দ্বারা কোন কোন ঘটনা প্রমাণ করা যায়? উত্তর কি হবে? এটার মধ্যে তো যে ডাইরেক্ট আহা, ডিক্লারেশন ডাইং আসে। ডুইং নাই। বলছে মৌখিক মানে ওরাল হুম, এভিডেন্স দ্বারা কোন কোন বিষয়ে প্রমাণ করা যায়? যেটা আমরা যেটা প্রত্যক্ষভাবে দেখে, মানে উত্তর নিজের চোখে যে ঘটনা what- দেখছে। না না, দলিলের বিষয় ছাড়া সবকিছুই মৌখিক সাক্ষ্য দ্বারা ও প্রমাণ সরি করা সরি স্যার, যায়। হ্যাঁ, দলিলের বিষয় ছাড়া সকল বিষয় মৌখিক হ্যাঁ, সাক্ষ্য দ্বারা প্রমাণ করা দলিলের যায়, right? বিষয়বস্তু এটা তো ছাড়া হ্যাঁ, হ্যাঁ, অন্য হ্যাঁ, সকল বিষয়ে মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। হ্যাঁ। এই 59 ধারার প্রশ্নই হইল মৌখিক সাক্ষ্য দ্বারা কোন কোন ঘটনা প্রমাণ করা যায়? সব ঘটনা প্রমাণ করা যাবে, শুধু দলিলের বিষয়বস্তু ছাড়া। ছাড়া। এখন বোঝা গেছে? জি স্যার। একটা মিষ্টুর কাছে তো একটা বই আছে জাহাঙ্গীর আলমের। এই বই আছে না তোমার কাছে? মিষ্টু, মিষ্টু কি আছে লাইনে? আছে স্যার, মিট করে রাখছি। মিউট করে রাখছে, তাহলে সে জাহাঙ্গীর আলমের বই আছে কি তোমার কাছে? মিষ্টুর কাছে কি জাহাঙ্গীর আলমের বই আছে? এখন আমি কার লগে কথা বলতেছি, কোনো আওয়াজ পাচ্ছি না। তারপরে এখানে মনে হয় net হ্যাঁ, মনে হয় নেট প্রবলেম স্যার, নাকি কি জানি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম
মৌখিক সাক্ষ্য দ্বারা দলিলের বিষয় ছাড়া সবকিছুই মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। ধারাগত 59। এখন বলছে মৌখিক সাক্ষ্য কেমন 59 হবে? মৌখিক সাক্ষ্য কি হবে? প্রত্যক্ষ। মাস্ট বি ওরা ডিরেক্ট। হ্যাঁ, oral evidence must be direct। ধারা কত? 60। ডিরেক্ট হ্যাঁ, ডিরেক্ট। 60। মৌখিক সাক্ষ্য অবশ্যই কেমন ভাবে হবে? প্রত্যক্ষ হইতে হবে। এবং অবশ্যই প্রত্যক্ষ প্রথমে হইতে বললো হবে। 59 ধারায় বললো মৌখিক সাক্ষ্য দ্বারা কি কি বিষয় প্রমাণ করা যায়? এটার উত্তর কি হবে? দলিলের বিষয়বস্তু ছাড়া সবকিছু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। দলিলের বিষয়বস্তু ছাড়া সকল কিছু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। এর পরের প্রশ্ন হইল মৌখিক সাক্ষ্য কেমন হবে? মৌখিক সাক্ষ্য হবে প্রত্যক্ষ। মৌখিক oral সাক্ষ্য evidence অবশ্যই প্রত্যক্ষ সাক্ষ্য হবে। ইংরেজিতে বললে oral evidence must be মাস্ট বি ডিরেক্ট। direct। এটার ধারা কত? মাস্ট বি ডিরেক্ট। এটা কত? 60। 60। এর পরের প্রশ্ন হইলো প্রত্যক্ষ বিষয় কয়টি? 60 ছাড়া। 60টি। প্রত্যক্ষ বিষয় কয়টি? 60টি। দেখার বিষয় হইলে দেখা, শোনার 60 বিষয় হইলে শোনা, উপলব্ধির বিষয় হইলে উপলব্ধি করা, অভিমত দেওয়ার বিষয় হইলে অভিমত দেওয়া। রাইট? বোঝা গেল? জি আমি স্যার। কিন্তু স্টেপ বাই স্টেপ বলতেছি। দেখার বিষয়। হ্যাঁ, যে মৌখিক সাক্ষ্য দ্বারা কি কি প্রমাণ করা যায়? দলিলের বিষয়বস্তু দ্বারা সব প্রমাণ করা যায়। চলে গেল 59 দ্বারা। 60 দ্বারাই বলছে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হবে এবং প্রত্যক্ষ কয়টি বিষয়? 4টি বিষয়। দেখার, শোনার, উপলব্ধির, অভিমত। কথা বোঝা গেছে? তাহলে প্রত্যক্ষ বিষয় কয়টি? আর 4টি। হ্যাঁ, দেখার বল। বিষয় হলো দেখা, শোনার বিষয় হলো শোনা, উপলব্ধির বিষয় হইলে উপলব্ধি করা, অভিমতের বিষয় হইলে অভিমত দেওয়া। তাহলে মৌখিক সাক্ষ্য শেষ। 59 থেকে বিষয় 60 দ্বারা মৌখিক সাক্ষ্য সম্পর্কে যে সকল বিষয় রয়েছে এটা শেষ হয়ে গেল নাকি? 4 নাম্বারটা কি বলছেন? অভিমত না? অভিমত, অভিমত, অপিনিয়ন। এখন আমাদের সামনে চলে আসছে দালিলিক সাক্ষ্য কি? সাক্ষ্য আইনের কোথায় রয়েছে দালিলিক সাক্ষ্য সম্পর্কে? তাহলে প্রথম প্রশ্ন হলো দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করা যায়? দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য বা মাধ্যমিক বা গৌণ সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করা যায়? দলিলের বিষয়বস্তু কয়ভাবে প্রমাণ করা যায়? 2 ভাবে প্রমাণ করা যায়। প্রশ্ন হইল দলিলের বিষয়বস্তু কয়ভাবে প্রমাণ করা যায়? দলিলের বিষয়বস্তু 2 ভাবে প্রমাণ করা যায়। একটা হচ্ছে প্রাথমিক কিভাবে সাক্ষ্য প্রমাণ করা যায়? বা প্রাথমিক মাধ্যমিক সাক্ষ্য, সাক্ষ্য দ্বারা। একটা হচ্ছে মাধ্যমিক হ্যাঁ, সাক্ষ্য। হ্যাঁ, প্রাইমারি এভিডেন্স আর একটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। দলিলের একটা হচ্ছে বিষয়বস্তু কয়ভাবে প্রমাণ এভিডেন্স। করা যায়? দলিলের বিষয়বস্তু 2 ভাবে প্রমাণ 2 করা ভাবে প্রমাণ যায়। করা যায়। প্রাথমিক সাক্ষ্য দ্বারা, মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। এখন এই যে প্রাথমিক সাক্ষ্য বলছে, প্রাথমিক সাক্ষ্য প্রথম হইল দলিলের বিষয়বস্তু কয়ভাবে প্রমাণ করা যায়? এটা হচ্ছে ধারা 61। এরপরে হচ্ছে 61 বছর। প্রাথমিক সাক্ষ্য কত ধারা? 62 ধারা। মাধ্যমিক সাক্ষ্য কত ধারা? 62 ধারা। 63 ধারা। এইভাবে এই 3টা 63 পয়েন্ট মনে রাখতে হবে যে দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায় 2 ভাবে। ধারা কত? 61। এই 2 ভাবে কিভাবে? প্রাথমিক সাক্ষ্য কত? 62 ধারা। মাধ্যমিক সাক্ষ্য কত? 62 ধারা, 63 ধারা। মাধ্যমিক সাক্ষ্য 63। মিষ্টু কি আসছো? মোহন কি আসছো? লাইনে আসো? ও তো মিউট করে আপু রেখেছে। তো লাইনে আছে, দেখা যাচ্ছে নেট প্রবলেম নাকি কথা বলতে নাকি। ঠিক আছে। এইভাবে আমরা 62 তাহলে বিষয়বস্তু দলিলের বিষয়বস্তু প্রমাণের বিষয় 61। প্রাথমিক সাক্ষ্য, প্রাথমিক সাক্ষ্য কাকে বলে? মূল দলিলটি স্বয়ং বা মূল দলিলটি পরিবেক্ষণের জন্য যখন আদালতের নিকট দাখিল করা হয় সেই দলিলটিকে বলে প্রাথমিক সাক্ষ্য বা মূল দালিলিক সাক্ষ্য। কোন দলিল কতিপয় খণ্ডে সম্পাদিত হলে প্রত্যেক অংশই ওই দলিলের প্রাথমিক
সাক্ষ্য। প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড এরকম বই রয়েছে না? এই প্রথম খণ্ড প্রাথমিক সাক্ষ্য, দ্বিতীয়টাও তাই, তৃতীয়টাও তাই। তাহলে যদি বলে প্রাথমিক সাক্ষ্য, প্রাইমারি এভিডেন্স কি? দলিলের বিষয়ে মূল দলিল কানি হচ্ছে প্রাথমিক সাক্ষ্য। কথা বোঝা যাচ্ছে? প্রাথমিক সাক্ষ্য কি? মূল দলিল উপস্থাপনের মাধ্যমে যে সাক্ষ্য দেওয়া হয় তাকে বলে প্রাথমিক সাক্ষ্য। এরপরে হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্স বা গৌণ সাক্ষ্য কি? বলছে মূল দলিল থেকে প্রস্তুতকৃত দলিলকে মাধ্যমিক দলিল বলে। মূল দলিল থেকে প্রস্তুতকৃত প্রস্তুতকৃত দলিলকে দলিলকে মাধ্যমিক সাক্ষ্য বা গৌণ সাক্ষ্য বলে। যেমন মাধ্যমিক সাক্ষ্য কয়টি? 5টি। সেকেন্ডারি 5টি। এভিডেন্স কয়টি? 5টি। মনে রাখতে হবে। জাবেদা নকল, ফটোকপি, মিলাইয়া কপি, কাউন্টার পার্ট, মৌখিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য। বুঝছো? তাহলে এই 5টি বিষয় মনে রাখবা, মুখস্থ করবা। দলিল খুঁজে না পেলে উক্ত দলিল সম্পর্কে কি দেওয়া যায়? মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। সেই মৌখিক সাক্ষ্যটা কিরকম সাক্ষ্য হবে? মাধ্যমিক সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে। বুঝছো? এরপরে স্যার। হচ্ছে প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যায়। 65 ধারায় বর্ণিত ক্ষেত্র ব্যতীত অন্য সকল ক্ষেত্রেই প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যায়। 65 ধারায় কি বলেছে? যেই সকল দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা প্রথমে পড়েছিলাম মাধ্যমিক সাক্ষ্য কয়টি? 5টি। এখন প্রশ্ন বলছে যে মাধ্যমিক সাক্ষ্য কোন কোন দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়? আমরা বলবো 7টি। 7টি পয়েন্ট। 7টি পয়েন্ট। যেই সকল দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায় এই সম্পর্কিত ক্ষেত্র কয়টি? 7টি। 7টি। এই 7টি আমাদের মনে রাখতে হবে। ধারা কত? 65। 65 65। ধারায় নোটিশ পাওয়া সত্ত্বেও দলিলটি দাখিল না করিলে, দলিলটি যার বিরুদ্ধে প্রমাণ করা হবে তার দখলে থাকলে, মূল দলিলটি বিনষ্ট বা হারিয়ে গেলে, দলিলের প্রকৃতি যদি এমন হয় যে স্থানান্তর করা সম্ভব নয়, জাবেদা নকল সাক্ষ্য হিসেবে ব্যবহার করার আইনগত বিধান থাকলে, মূল দলিলটির ক্ষেত্রে ৭৪ ধারায় বর্ণিত সরকারি দলিল, মূল দলিলটি বহু দলিলের বিবরণের সমষ্টি যা দেখা অসুবিধাজনক, এই ধরনের 7টি ক্ষেত্রে কি করা যায়? মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। আচ্ছা, যেহেতু আমরা মাধ্যমিক বললাম, সাক্ষ্য প্রদান হ্যাঁ, করে। আমরা বলছি কিভাবে দলিল প্রমাণ করা যায়? 2 ভাবে দলিল প্রমাণ করা যায়, প্রাথমিক সাক্ষ্য আর কি মাধ্যমিক সাক্ষ্য। তো যখন আমার কাছে প্রাথমিক সাক্ষ্য থাকবে না, মাধ্যমিক সাক্ষ্য দিয়া দলিলটা প্রমাণ করতে হবে। বলছে কোন ধরনের দলিলে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে? আমরা বললাম 7টি ক্ষেত্র। এই 7টি ক্ষেত্রের নামও আমি বলে দিলাম। এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে কি হবে? মাধ্যমিক সাক্ষ্য দিয়ে দলিল প্রমাণ করা যাবে। মাধ্যমিক সাক্ষ্য দিয়ে দলিল প্রমাণ করা যাবে ক্ষেত্র কয়টি? উত্তর হবে 7টি। ঠিক আছে? কথা বোঝা গেছে? আচ্ছা, এরপরের প্রশ্ন হইলো উপস্থাপিত দলিলের লেখক বা স্বাক্ষরকারী বলে ব্যক্তি, স্বাক্ষর এবং হস্তাক্ষরের প্রমাণ। যার লেখা বা লিখন স্বাক্ষর তাকে আদালতে হাজির করে লিখন স্বাক্ষর প্রমাণ করা যেতে পারে। এখন একটা দলিলের একটা যিনি দলিল লিখেছে সে যদি আদালতে এসে বলে দলিলটি আমি লিখেছি, তাহলেই কি হবে? লেখক প্রমাণিত হবে। যে স্বাক্ষর করেছে সে যদি আদালতে এসে বলে আমি স্বাক্ষর করেছি এবং স্বাক্ষরে যদি মিল পাওয়া যায় তাহলে কি হবে? হস্তাক্ষরও প্রমাণ হয়ে যাবে। তাহলে দলিলের লেখক এবং স্বাক্ষরকারী কিভাবে প্রমাণ করিতে হবে এই সম্পর্কিত ধারা কত? 67। সেখানে কি বলছে? যে লিখেছে, যে স্বাক্ষর দিয়েছে তাকে কি করতে হবে? আদালতে হাজির হয়ে প্রমাণ করিতে হইবে। ঠিক তেমনি স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর লিখিত সিল মোহরের সহিত অন্য স্বাক্ষর এবং সিলের তুলনা
যে স্বাক্ষর ঠিক রয়েছে কিনা। একটা স্বাক্ষর একটা সিলের সঙ্গে তুলনা করা, ধারা কত? ৭৩। শেষ আমার এই কোন কোন বিষয়ে প্রমাণ করতে হবে এই সম্পর্কিত ধারা ৭৩ পর্যন্ত। মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য সম্পর্কিত বিধান আমরা ৫৯ থেকে ৭৩ পর্যন্ত পড়ে ফেললাম। কি পড়ে ফেললাম? আমরা দেখলাম মৌখিক সাক্ষ্য এবং মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হইতে হবে। এরপরে দেখলাম দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য কিভাবে প্রমাণ করা যায় প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। এরপরে দেখলাম মাধ্যমিক সাক্ষ্য কয়টি? ৫টি। এরপরে দেখলাম কোন কোন ৫টি। কোন কোন দলিলে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়। ৭টি দলিলে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়। দলিল মাধ্যমিক সাক্ষ্য ৭টি ক্ষেত্রে, দলিলে না। এরপরে দেখলাম লেখক এবং স্বাক্ষর কিভাবে প্রমাণ করিতে হইবে। যিনি লিখেছেন, যিনি স্বাক্ষর করেছেন তাকে আদালতে উপস্থিত হইতে হবে। ধারা কত? ৬৭। এরপরে দেখলাম স্বাক্ষর সিল তুলনা করতে হবে। এই স্বাক্ষর সিলের তুলনা সম্পর্কিত ধারা কত? ৭৩। নাকি? স্যার তাহলে ৬৭ পরে ৭৩। হ্যাঁ, ৬৭-র পরে ৭৩ চলে গেলাম, এর ভিতরে লাগবে না। এরপরে আমাদের সামনে চলে আসলো এই যে সাক্ষ্য টাক্ষ্য হয়ে গেল, সেইখানে আমরা মৌখিক এবং দালিলিক সাক্ষ্য সম্পর্কিত বিধান পড়ে ফেললাম। এখন চলে যাব দলিলের উপরে। দলিল আমরা এখন শিখব দলিল কাকে বলে। বলতো দেখি দলিল কাকে বলে? এই সম্পর্কিত ধারণা কি? কোনো বস্তুর উপর অঙ্কন, লিখন, অঙ্কন, অঙ্কন, তারপরে চিহ্ন, যা সাক্ষী নাম্বার। হিসাবে ব্যবহৃত হয়, যা সাক্ষী হ্যাঁ, হিসাবে কোথাও না কোথাও ব্যবহৃত হয়, তাকে কি বলে? দলিল বলে। দলিল বলে। তাহলে সাক্ষ্য আইনের দলিল সাক্ষ্য আইনের ৩ ধারায় দলিলের সংজ্ঞা প্রদান করা হয়েছে। সাক্ষ্য আইনের কত ধারায় দলিলের সংজ্ঞা প্রদান করা হয়েছে? ৩ ধারায়। ৩ ধারা। আর দলিল কয় প্রকার বলা হয়েছে? ৭৪ ধারায়। বলছে জি স্যার। সাক্ষ্য আইনের মতে দলিল ২ প্রকার, সরকারি দলিল, বেসরকারি দলিল। সরকারি দলিল হচ্ছে ৭৪ ধারা, বেসরকারি দলিল হচ্ছে ৭৫ ধারা। ৭৫ ধারায়। হ্যাঁ, ২ ধরনের দলিল রয়েছে, সরকারি দলিল, বেসরকারি দলিল। এবং সরকারি দলিল, জি স্যার। সরকারি দলিল সরকারি দলিল ক্ষেত্র কয়টি? ৪টি। ক্ষেত্র কয়টি? ৪টি। এই ৪টি ক্ষেত্র মনে রাখতে হবে। কি কি? সার্বভৌম কর্তৃপক্ষের কার্যাবলীর নথিপত্র ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে সরকারি প্রতিষ্ঠান বা ট্রাইব্যুনালের নথিপত্র। ৩ নাম্বার হচ্ছে সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের নথিপত্র। ৪ নাম্বার কি? বিদেশি আইন বা বিচার বিভাগীয় বা শাসন বিভাগীয় নথিপত্র। এই যে ৪টি ক্ষেত্র, এই ৪টি ক্ষেত্রকে কি বলে? সরকারি দলিল। বুঝা সরকারি গেছে? দলিল। এটা মনে রাখতে হবে। নাকি আইনসভা, সার্বভৌম কর্তৃপক্ষ বা পার্লামেন্টের যাবতীয় দলিলপত্র, আদালত, ট্রাইব্যুনাল, সরকারি অফিসের যাবতীয় দলিলপত্র, বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশ সমূহের আইন, শাসন, বিচার বিভাগের যাবতীয় দলিলপত্র, বাংলাদেশ সরকারের নিকট সংরক্ষিত বেসরকারি দলিলের রেকর্ড। এই ৪টি বিষয় কি? সরকারি দলিল। এই ৪টি সরকারি বিষয়ের দলিল। মধ্যে সবকিছু প্রবেশ করেছে। লাইন ৪টা, কিন্তু লক্ষ কোটি পৃষ্ঠা বিষয় এখানের মধ্যে জড়িত হয়ে আছে। তাহলে সরকারি দলিল ধারা কত? ৭৪। সরকারি দলিল ধারা ৭৪ কত? ধারা। ৭৪ ধারা। এবং ৭৪ ধারা। ক্ষেত্র কয়টি? ৪টি। ক্ষেত্র কয়টি? ৪টি। এইটাও মনে ৪টি। রাখতে হবে। এরপরে বেসরকারি দলিল ধারা কত? ৭৫। প্রাইভেট ডকুমেন্ট। ৭৫ ধারা। তবে মনে রাখতে হবে রায়, ডিক্রি, আদেশ এবং আদালতের নথিভুক্ত আর্জি বা জবাব সরকারি দলিল হিসাবে গণ্য হবে। এটা মনে রাখবা। রায়, জি। ডিক্রি, জি। আদেশ এবং আদালতের আদেশ। আদালতের নথিভুক্ত, আদালতের। আদালত যেটা নথিভুক্ত করে, নথিভুক্ত আর্জি বা জবাব। এখন আর্জি যেটা নথিভুক্ত হইল না, এটা সরকারি দলিল না। আর্জি যখন আদালতের নথিভুক্ত হয়ে যাবে জি সেটা কি? স্যার। প্রাইভেট ডকুমেন্ট, সরকারি দলিল। জবাব,
বিবাদী যখন জবাব দেয় যদি নথিভুক্ত হয়ে যায় সেটা কিরকম হয়ে যাবে? প্রাইভেট ডকুমেন্ট, প্রাইভেট, সরকারি দলিল। হ্যাঁ, সরকারি দলিল হয়ে যাবে। এজাহার, স্বীকারোক্তি, আদালতে গৃহীত সাক্ষীর জবানবন্দি সরকারি দলিল হিসেবে গণ্য হবে। এগুলো কিন্তু এমসিকিউ আসবে। এজাহার, এজাহার, স্বীকারোক্তি, আদালতে গৃহীত সাক্ষীর জবানবন্দি সরকারি দলিল হিসেবে গণ্য হবে। নির্বন্ধিত চুক্তিপত্র, জি স্যার। রাজস্ব কর্মচারীর রক্ষিত নথিপত্র খতিয়ান সরকারি দলিল হিসেবে গণ্য হবে। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে, তখন ভুল হয়ে যাবে তোমাদের। কোনটা সরকারি কোনটা বেসরকারি বলবো, জি বুঝতে স্যার। পারবে না। এটার মোট কথা হইলো জি যখন স্যার। নথিভুক্ত হবে সব সরকারি, নথিভুক্ত না হইলে সব তখন বেসরকারি। সরকারি দলিল হবে। হ্যাঁ। জি আচ্ছা, স্যার। এখন হইলো বেসরকারি দলিল। ধারা কত? 75 ধারা। বেসরকারি দলিল কি? ৭৫ ধারা। ৭৪ ধারায় বর্ণিত সরকারি দলিল ছাড়া সকল দলিল কি বেসরকারি দলিল। সকল দলিল হলো বেসরকারি দলিল। ৭৪ ধারায় বর্ণিত, এক কথায় উত্তর, ৭৪ ধারায় বর্ণিত সরকারি দলিল ব্যতীত অন্য সকল দলিল বেসরকারি দলিল। বেসরকারি। ব্যক্তি বা মালিকানাধীন সকল দলিল সমূহ বেসরকারি দলিল। ব্যক্তি বা মালিকানাধীন সকল দলিল সমূহ বেসরকারি, কিন্তু এটা যখন সরকারি খাতে যে নথিভুক্ত হবে সেটা সরকারি দলিল হয়ে যাবে। এখন সরকারি দলিলের প্রত্যয়নের অনুলিপি, এটা ধারা কত? ৭৬। তো এটা আমরা কিভাবে পাইতে পারি? সরকারি দলিলের সংরক্ষণকারী নির্ধারিত ফি আদায় পূর্বক দাবিদারকে সরকারি দলিলের অনুলিপি প্রদান করিবেন। সরকারি দলিলের সংরক্ষণকারী নির্ধারিত ফি আদায় পূর্বক দাবিদারকে সরকারি দলিলের অনুলিপি প্রদান করিবেন। অনুলিপিতে অবশ্যই উল্লেখ করবেন অনুলিপিটি সরকারি দলিলের অবিকল নকল। বা সই এবং মোহর নকল। নিচে কি হবে? সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর সিল, স্বাক্ষর, পদবি লেখা থাকবে। যেমন মনে করো কালকে আমি একটা জিডি করেছিলাম, এই জিডিটা আদালতে প্রেরণ করেছিল আদালতের অনুমতি নিয়ে তদন্ত করার জন্য। তো এটা যে আদালতে আমি প্রেরণ করেছিলাম, আদালত যে তদন্তের অনুমতি দিয়েছিল, এই কথার সার্টিফাইড কপি তোলার জন্য আমি আবেদন করেছিলাম। তো সেখানে আমরা দেখলাম ওই আবেদন তোলার জন্য, সার্টিফাইড কপি তোলার জন্য নির্ধারিত ফিস দিতে হয়েছে। এরপরে এই আবেদনটার পিছনে আদালতের কর্মকর্তা কর্মচারীর কি সিল, স্বাক্ষর, পদবি সহ সিল মেরে আমাকে দিয়েছে। এইটাই বলছে সরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপি। যখন আদালত আদেশ দিয়েছে, আদালতের আদেশটা কি হয়ে গেল? সরকারি দলিল হয়ে গেল। আর সরকারি সরকারি দলিল হয়ে গেল। দলিলটা যখন আমি প্রত্যায়িত অনুলিপি যখন সংগ্রহ করতে যাব, ৭৬ ধারায় বলছে এটার জন্য আমি একটা ফিস দিতে হবে। ফি দিলে তারা কি করবে? সই মোহর নকল দেবে। অনুলিপিটি সরকারি দলিলের অবিকল নকল, সরকারি দলিলের অবিকল নকল দিবে, সিল দিবে, স্বাক্ষর দিবে, পদবি লিখবে। এটা ধারা কত? ৭৬। তাহলে এই যে প্রত্যায়িত অনুলিপি, এটা যদি আদালতে উপস্থাপন করা হয় এটাও সরকারি দলিল প্রমাণ করা যায়। ৭৬ ধারা জি মোতাবেক স্যার। প্রত্যায়িত অনুলিপি উত্থাপন করে সরকারি দলিল প্রমাণ করা যায়। করা যায়। ওই যে সার্টিফাইড কপি আদালতে উপস্থাপন করে বলা যাবে যে এটা সরকারি দলিল। এটা হচ্ছে ৭৭ ধারা। তাহলে প্রত্যায়িত অনুলিপি ৭৬ ধারা, প্রত্যায়িত অনুলিপি প্রমাণ করা যায় ৭৭ ধারা। এইভাবে পড়াটা ৭৭ বুঝতে হবে। ধারা। বোঝা গেল? এরপরে জি স্যার। দলিল সম্পর্কে অনুমান করা, দলিল সম্পর্কে অনুমান, অনুমান সম্পর্কিত ধারা ৭৯ থেকে ৯০ ধারা, ৭৯ থেকে ৯০ ধারা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল যে সরকারি নকশা পরিকল্পনা সম্পর্কে অনুমান, এটা ধারা হবে ৮৩। পাওয়ার অফ অ্যাটর্নি, মুক্তারনামা সম্পর্কে অনুমান, ধারা হবে ৮৫। পুস্তক, মানচিত্র, চার্ট সম্পর্কে অনুমান, ধারা হবে ৮৭। উপস্থাপিত হয়নি এইরূপ দলিল সম্পর্কে অনুমান, ধারা হবে ৮৯। আর ৩০ বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান, ধারা হবে ৯০। এই ৯০ ধারাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কেন বলছে 30 কোন দলিল সঠিক কিনা? কত বছরের পুরাতন? 30 বছরের পুরাতন দলিল। হ্যাঁ বলো। ও যে 83 ধারায় কি বলছিলেন? 83 ধারা হচ্ছে সরকারের নকশা এবং পরিকল্পনা সম্পর্কে অনুমান, ও ডিজাইন এন্ড সরকারি প্ল্যান। এবং পরিকল্পনা। হ্যাঁ। জি। আর 85 হচ্ছে আমুক্তারনামা, পাওয়ার অফ অ্যাটর্নি। আপনার না। পাওয়ার অফ অ্যাটর্নি এটা খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো হ্যাঁ, আমুক্তারনামা নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেট বা হ্যাঁ, জজ বা কনসাল বা ভাইস কনসাল বা বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত কোনো প্রতিনিধির সম্মুখে প্রণীত হয়, তিনি যদি সেটা প্রত্যায়ন করেন, সেই ক্ষেত্রে উক্ত আমুক্তারনামা আদালত সঠিক বলে অনুমান করবেন। আমুক্তারনামাকে আদালত সঠিক বলে অনুমান করবেন ধারাগত 85। 85 আর 30 বছর বা ততোধিক বছরের পুরাতন দলিল যাহার হেফাজতে থাকার কথা, যদি সেই ব্যক্তি হেফাজতে প্রমাণ করা যায়, তাহলে 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে আদালত সঠিক অনুমান করবেন। তাহলে 30 বছরের পুরাতন দলিল সঠিক কিনা কি, যার হেফাজতে থাকার কথা, যদি দলিলটি তার হেফাজত থেকে আসে, আদালত সেটা সঠিক বলে অনুমান করবেন। 90 ধারা দলিল সম্পর্কে অনুমান, 79 থেকে 90 ধারা। খুব সহজে সংক্ষেপে আমি 90 পর্যন্ত আজকে পড়ালাম। কালকে পড়াবো বার্ডেন অফ প্রুফ 101 থেকে 114 ধারা। তোমরা এটা পরে রাখবা। যদি পরে রাখতে পারো তাহলে পরের পড়াটা আমি পড়াইতে পারবো। বোঝা যাচ্ছে?